নমস্কার, রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। আজ পরিবেশন করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক চিত্রাদেবের লেখা ছোট গল্প নকল হাতি। গল্পটি সংগ্রহ করা হয়েছে কথাশরীৎ সাগর থেকে। অঙ্কনে বিজন কর্মকার, গল্প পাঠে আমি রম্য মাইতি। শোনাতে চলেছে আজকের গল্প নকল হাতি। যখনকার কথা বলছি, ভূভারতে তখন দুজন মাত্র বড় রাজা ছিল, উজ্জয়িনী রাজ মহাসেন আর বৎসরাজ উদয়ন। দুজনেই মহাবীর। সেই জন্য পরস্পরের শত্রু হলেও কেউ কারও রাজ্য আক্রমণ করেন না। তাছাড়া মহাবীর হলেও উদয়ন পরের রাজ্য আক্রমণ করতে গিয়ে সময় নষ্ট করতে চান না। তিনি ভালোবাসেন বীণা বাজাতে, গান শুনতে আর মৃগয়া গিয়ে বুনো হাতি বশ করতে। তাঁর অনেক গুণ ছিল, তার মধ্যে একটি হলো বীণা বাজিয়ে বুনো হাতিকে বশ করতে পারা। আসলে উদয়ন ছেলেবেলায় একবার মায়ের চোখ এড়িয়ে একা একা পথে বেরিয়ে এক ব্যাধের দেখা পেয়েছিলেন। সেই ব্যাধ একটা বিরাট সাপ ধরে নিয়ে যাচ্ছিল। চিত্র বিচিত্র সাপটিকে দেখে শিশু উদয়নের মনে কি হলো কে জানে। তিনি ব্যাধকে ডেকে বললেন, তুমি সাপটাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও না। ব্যাধ বলল, আমার একটা সাপ ছিল, সেটা মরে গেছে। অনেক কষ্টে এটাকে ধরেছি। সাপ খেলা দেখিয়ে আমার দিন চলে। এটাকে ছেড়ে দিলে আমার চলবে কি করে বলো? উদয়ন নিজের হাত থেকে সোনার বালাটি খুলে দিলেন। বললেন, তুমি এই বালাটি নিয়ে সাপটাকে ছেড়ে দাও। বালা পেয়ে ব্যাধ খুব খুশি হয়ে সাপটাকে ছেড়ে দিয়ে চলে গেল। ব্যাধ চলে গেলে সাপ খুশি হয়ে উদয়নকে একটি বীণা দিয়ে বলল, তুমি আমায় মুক্ত করেছ, তাই আমিও তোমাকে একটি উপহার দিচ্ছি। এই বীণাটি নাও। যখনই তুমি বীণা বাজাবে, বনের হাতি তোমার বীণা শুনতে ছুটে আসবে। সেই থেকে উদয়ন বীণা বাজিয়ে বড় বড় হাতি ধরেন। সেকালে রাজারা সবাই হাতি পুষতে ভালোবাসতেন। উদয়নের অনেক হাতি ছিল, কিন্তু সবচেয়ে বড় হাতি নড়াগিরি ছিল মহাসেনের দখলে। নড়াগিরিকে দেখলেই মনে হতো একটা পাহাড় নড়ে চড়ে বেড়াচ্ছে। এদিকে মহাসেনের একটি রূপবতী গুণবতী মেয়ে ছিল, তার নাম বাসবদত্তা। সে মেয়ের উপযুক্ত বর আর পাওয়া যায় না, কারণ মহাসেনের ইচ্ছে উদয়নের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়া। কিন্তু মনের ইচ্ছে মনেতেই আছে, শত্রুকে তো আর তিনি ডেকে এনে জামাই করতে পারেন না। তাই মনে মনে ভাবতে লাগলেন, চালাকি করে উদয়নকে তাঁর রাজ্যে ধরে আনতে পারলে, বর আর কনের দেখা সাক্ষাৎ হলে হয়তো তাঁর ইচ্ছা পূরণ হবে। ওদিকে তরুণ রাজা উদয়নও শুনেছেন রূপবতী গুণবতী বাসবদত্তার কথা। তাঁরও খুব ইচ্ছা বাসবদত্তাকে বিয়ে করার, কিন্তু শত্রুর মেয়েকে তো আর যেচে বিয়ে করতে চাওয়া যায় না। তাই তিনিও সুযোগ খোঁজেন। মহাসেন অনেক ভেবে একটা কলের হাতি তৈরি করালেন। বিশাল হাতি, তাঁর নড়াগিরির মতো। হাতির পেটের মধ্যে লুকিয়ে রইল কয়েকজন বাছা বাছা যোদ্ধা। তারপর তাকে রেখে আসা হলো রাজ্যের সীমান্তে, বিন্ধ্য পর্বতের কাছে। চরেরা এসে উদয়নকে খবর দিল, মহারাজ, বিন্ধ্য পর্বতের কাছে বনের মধ্যে একটা বিশাল হাতি এসেছে,
অত বড় হাতি কেউ কোনো দিন দেখেনি। দূর থেকে মনে হয় যেন আর একটা পাহাড়। আমরা এত বড় হাতি কখনো দেখিনি। উদয়ন শুনে খুব খুশি হলেন। ভাবলেন, এই হাতিকে বশ করে তিনি নড়াগিরির প্রতিদ্বন্দ্বী করে তুলবেন। তাহলে নিশ্চয় মহাসেন তাঁর সঙ্গে বাসবদত্তার বিয়ে দেবেন। তিনি চরেদের অনেক পুরস্কার দিয়ে মৃগয়ায় বেরোলেন। বিন্ধ্যপর্বতের কাছে গিয়ে দেখলেন, সত্যি তো একটা বিশাল হাতি পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বনের সব প্রাণী শিকার করা যায়, কিন্তু হাতি ধরা খুব কঠিন কাজ। উদয়নের কাছে অবশ্য সে কাজ শক্ত নয়। তিনি সৈন্যদের বিদায় দিয়ে একলা বীণা বাজিয়ে গান করতে করতে হাতির দিকে এগিয়ে চললেন। হাতি বশ করার নেশায় মশগুল উদয়ন বুঝতেই পারলেন না হাতিটা আসল হাতি নয়। রাজা যতই তার কাছে যান, হাতি ততই দূরে সরে যেতে থাকে। সন্ধ্যা হয়ে এলে হাতি গানের তালে তালে পা ফেলে উদয়নের কাছে এলো। রাজা এক বনের অনেকটা কাছে চলে এসেছেন। হাতে তাঁর তলোয়ারও নেই। উদয়ন আপন মনে বীণা বাজাচ্ছেন দেখে হাতির ভিতর থেকে বেরিয়ে এলো একদল সৈন্য। উদয়ন চমকে উঠলেন। একটা ছুরি কোমর বন্ধে গোঁজা ছিল। সেটা নিয়ে বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু শেষ রক্ষা হলো না। পিছন থেকে আরও সৈন্য এসে তাকে ঘিরে ফেলল। তারা তাকে সসম্মানে ধরে নিয়ে গেল উজ্জয়িনীতে। মহাসেনের ইচ্ছা পূর্ণ হলো। তিনি রাজাকে পাঠিয়ে দিলেন কারাগারে। না, কারাগারে নয়, বন্দিকে তিনি ভার দিলেন রাজকন্যাকে গান শেখাবার। সঙ্গীতশালায় উদয়নের সঙ্গে দেখা হলো বাসবদত্তার। সঙ্গীত শিক্ষাও শুরু হলো। বৎস রাজ্যের প্রজারা ক্ষেপে উঠল। উজ্জয়িনীর লোকেরাও উদয়নকে বন্দি দেখতে চায় না। উদয়ন কিন্তু বাসবদত্তার জন্য বন্দিত্ব মেনে নিলেন। মহাসেনও খুশি। তাঁর ইচ্ছা মতোই সব কিছু হচ্ছে। তাঁর মেয়েরও উদয়নকে পছন্দ হয়েছে, কিন্তু বন্দি উদয়নকে কন্যাদান করবেন কি করে? তাঁর খুব ইচ্ছা উদয়ন বাসবদত্তাকে নিয়ে যদি পালিয়ে যান তাহলে সবই ঠিক মতো হয়। ওদিকে উদয়নের মন্ত্রী গোপনে উদয়নকে খবর পাঠালেন, আপনি উজ্জয়িনীর রাজকন্যাকে হরণ করে আনুন, তবেই অপমানের প্রতিশোধ নেওয়া হবে। উদয়ন সে কথা বাসবদত্তাকে বললেন। বাসবদত্তাও বন্দি রাজার দুঃখ দেখে রাজি হলেন। ওরা তো কেউ মহাসেনের মনের কথা জানেন না, তাই আড়ালেই পালাবার পরামর্শ চলতে লাগলো। শেষে স্থির হলো বাসবদত্তার নিজস্ব হাতি ভদ্রবতীর পিঠে চড়ে তাঁরা পালাবেন। অন্য কোনোভাবে পালাতে গেলে নড়াগিরি তাঁদের ধরে ফেলবে। কিন্তু সে বাসবদত্তার হাতি ভদ্রবতীকে চেনে বলে আক্রমণ করবে না। যেমন ভাবা তেমনি কাজ। হাতি ধরতে এসে উদয়ন বন্দী হয়েছিলেন, হাতি চড়েই পালালেন রাজকন্যাকে সঙ্গে নিয়ে। মহাসেনের দুই ছেলে পালক ও গোপালক নড়াগিরির পিঠে চেপে ছুটলেন তাদের ধরতে। মহাসেন পুররক্ষীর মুখে সব খবর পেয়ে নিশ্চিন্ত মনে আবার ঘুমিয়ে পড়লেন। ওদিকে নড়াগিরি ভদ্রবতীকে চিনতে পেরে আর আক্রমণ করল না। পালক উদয়নের সঙ্গে যুদ্ধ করবেন বলে তীরধনুক বার করছিলেন, কিন্তু গোপালক তাঁদের বাবার ইচ্ছার কথা একটু একটু বুঝতে পেরেছিলেন। তাই বললেন, উদয়নের সঙ্গে যুদ্ধ করে কাজ নেই, মহারাজের মনে বোধহয় এরকম ইচ্ছা ছিল। পালকেরও সব দেখে সে কথাই মনে হচ্ছিল। তাঁরা নড়াগিরির পিঠে চেপেই ফিরে গেলেন। উদয়ন নিজের রাজ্যে পৌঁছে দেখলেন বাসবদত্তার চোখ দুটো ছলছল করছে। বাসবদত্তার দুঃখ হয়েছিল তাদের বিয়েতে বাপের বাড়ির কেউ থাকবে না বলে, কিন্তু বিন্ধ্যপর্বতের শিবিরে পৌঁছেই
উদয়ন পেলেন মহাসেনের দূতকে। দূত মহাসেনের যে বার্তা বহন করে এনেছিল তা হলো, মহারাজ, আপনি বাসব দত্তকে অপহরণ করে উপযুক্ত কাজই করেছেন। এই জন্যই আপনাকে বন্দি করা হয়েছিল। কিন্তু তখন আপনাকে যদি কন্যা সম্প্রদান করা হতো তাহলে আপনি আমার উপর রেগে যেতেন। আমার পুত্র গোপালক যাচ্ছে, সেই তার বোনকে আপনার হাতে তুলে দেবে। তারপর ধুমধাম করে আপনাদের বিয়ে হবে। এই বার্তা শুনে বাসবদত্তার মুখে হাসি ফুটল। কেমন লাগলো আজকের এই গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প এবং কবিতা পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।